বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মামুন চৌধুরী, অধ্যাপক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী, অধ্যাপক অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরুর আগে কয়েকটি তথ্য আমি একটু তুলে ধরি এবং মূলত আজকে এই সংশ্লিষ্ট বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয় এবং আমেরিকার US হুইট অ্যাসোসিয়েটসের মধ্যে ঢাকায় একটি সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে চুক্তি আনুষ্ঠানিক রূপ পেয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এর মধ্যে নিয়ে প্রতিবেদন হয়েছে। 1 আগস্ট থেকে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর 35% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন, এবং এই প্রেক্ষাপটেই এমন চুক্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করছেন বাংলাদেশের কর্মকর্তারা। ঢাকার কর্মকর্তারা আশা করছেন এই চুক্তি আমেরিকার সঙ্গে বাংলাদেশের $6 বিলিয়ন বাণিজ্য ঘাটতি কমাতে সাহায্য করবে। এর ফলে বাংলাদেশের মূল রপ্তানি পণ্য, বিশেষ করে তৈরি পোশাকের রপ্তানির ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরির পথ প্রশস্ত হবে বলে মনে করছেন তারা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার স্বাক্ষর অনুষ্ঠানে বলেন, চুক্তিটি কেবল প্রতিযোগিতামূলক মূল্য উচ্চমানের গমের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করবে না, বরং দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার করবে। এবং আরেকটি তথ্য একটু তুলে ধরি, তা হচ্ছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে মনে হচ্ছে আমরা এমন একটি অত্যন্ত নিরপরাধ, নির্দোষ ও নিষ্পাপ সরকারের সঙ্গে নিয়ে সামনে আগানোর চেষ্টা করছি। রবিবার যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কোন পথে বাংলাদেশ শীর্ষক গোলটেবিলে বৈঠকে শুল্ক নিয়ে দর কষাকষিতে সরকারের ভূমিকার সমালোচনা করে দেবপ্রিয় ভট্টাচার্য এই কথাগুলো বলেন। সরকারকে কেন নিরপরাধ, নির্দোষ ও নিষ্পাপ বলেছেন এর ব্যাখ্যা দিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আমরা এখানে বসে এত কিছু বুঝি আর ওনারা সরকারে থাকা ব্যক্তিরা বোঝেন না। আমার কাছে তো এটি আশ্চর্য লাগে, এজন্যই বললাম এত নির্দোষ, নিরপরাধ ও নিষ্পাপ সরকার আমি দেখিনি। বর্তমানে আমরা একটি কর্দমাক্ত অবস্থায় রয়েছি শুল্ক নিয়ে আলোচনার প্রসঙ্গে তিনি বলেছেন। তবে সবাই মিলে ওই ঘাটতি পূরণ করতে পারবো এই ভরসায় আছি। অনুষ্ঠানে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, কোন দুর্বল সরকার সফল দর কষাকষি করেছে ইতিহাসে এই নজির কম। একটি অসমন্বিত সরকার তার সবচেয়ে বড় সুযোগগুলো কাজে লাগাতে পেরেছে এমন ইতিহাস খুব নেই। এটি এমন এক সমন্বয়হীন সরকার যার বিভিন্ন কাজের নেতৃত্বে কে আছেন এটা বোঝা যায় না। এছাড়া এ ধরনের সরকারের রাজনৈতিক বৈধতা না থাকলে সেটিও বড় দুর্বলতার অংশ হয়। বর্তমানে যেহেতু সরকার দুর্বল, সেহেতু শুল্কের আলোচনায় দুর্বলতার ঘাটতি পূরণ করতে বিশেষজ্ঞ অংশীজনদের সম্পৃক্ত করা প্রয়োজন ছিল, সেটি হয়নি। আগের সরকারের সঙ্গে বর্তমান সরকারের একটি পার্থক্য তুলে ধরেন দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, আমি একাধিক সরকারের সঙ্গে কাজ করেছি। আগের সরকারের সমস্যা ছিল তারা হয়তো কোনো বিষয় জানতো না, এরপর আমরা কিছু নিয়ে গেলে ওনারা বলতেন, ও তাই নাকি, আচ্ছা আমাদের পরামর্শগুলো দেন, বাস্তবায়ন করি। আর এখনকার সরকারের কাছে গেলে তারা বলে, এগুলো তো সব জানি, এসব নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না। সবশেষ আরেকটি তথ্য এই সংশ্লিষ্টই, তা হচ্ছে 40 বছরের ব্যবসায়িক জীবনে রপ্তানি খাতে এমন সংকট কখনো দেখেননি বলে একই অনুষ্ঠানে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্যতম রপ্তানিকারক, ব্যবসায়ী নেতা ও হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক AK আজাদ। তিনি বলেন, আমরা ব্যবসায়ীরা এই খাতকে সম্মানজনক অবস্থানে নিয়ে এসেছি, কিন্তু এখন হতাশ ও ক্ষুব্ধ। সম্প্রতি এক ব্র্যান্ড অংশীদারের সঙ্গে বৈঠকের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আমাকে এক বড় ব্র্যান্ড অফিসে ডেকে নিয়ে যাওয়া হয়। তারা নিজ দেশের সরকারের মাধ্যমে বাংলাদেশ সরকার অবস্থান বোঝার চেষ্টা করেছে। তাদের ভাষ্য ছিল, তোমাদের অবস্থান দুর্বল, ভালো ফল আশা করা যাচ্ছে না। এটা শুনে তিনি হতাশ হয়ে পড়েন। এদিকে বাংলাদেশি পণ্যে বাড়তি শুল্ক কমানোর দর কষাকষির জন্য লবিস্ট নিয়োগ করার চেষ্টা করছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন BGMEA। এমন তথ্য দিয়ে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, গতকাল থেকে আমরা লবিস্ট নিয়োগে দৌড়ঝাঁপ শুরু করেছি, তবে লবিস্টদের কাছ থেকে সাড়া কম পাচ্ছি। তার কারণ অধিকাংশ বিভিন্ন দেশের পক্ষে যুক্ত হয়ে গেছে। এই ছিল কিছু তথ্য। আমি আলোচনা শুরু করতে চাই সৈয়দ আব্দুল্লাহ মামুন চৌধুরী, আমি যদি একটু আসি আপনার কাছে। এই যে আমেরিকার পাল্টা শুল্ক আরোপের ব্যাপারে বাংলাদেশের প্রতিযোগী যে দেশগুলো আছে, আমরা যে দেখতে পাচ্ছি ভিয়েতনাম, তারপরে ইন্দোনেশিয়া, এরা কিন্তু আমেরিকার সঙ্গে এরই মধ্যে একটি চুক্তি করে ফেলেছে। আবার যদি দেখি যে ভারত, থাইল্যান্ড, ফিলিপাইন, তারাও একটি চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ কেন পিছিয়ে পড়লো আপনার কি মনে হয়?
ধন্যবাদ। আপনার মাধ্যমে যারা টিভিএন শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনায় এসেছি। দেখুন, এই বিষয়টি নিয়ে আমরা ইতিমধ্যেই কথা বলেছি এর আগে বেশ কয়েকবার। সেটি দেখুন, বাংলাদেশ কেন পিছিয়ে পড়ল। এটা তো আসলে যেটা এখন বলতেই হয় স্পষ্ট যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে তারা একটা মেটিকুলাস প্ল্যান অনুযায়ী সবকিছু করছেন। এবং এই যে এই কথার পরিপ্রেক্ষিতে আপনি লক্ষ্য করেছেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য যে বক্তব্যটা দিয়েছেন, বক্তব্য থেকে এসছে, সেখানেও কিন্তু এটা বোঝা যাচ্ছে যে সরকার সম্পূর্ণ তাদের নিজস্ব একটা মেকানিজম থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছেন, যেটার সাথে হয়তোবা বিভিন্ন ক্ষেত্রে যে স্টেক হোল্ডার আছে তাদের পার্টিসিপেশন কম। এখন যে কথাটা আপনি আপনার সূচনা বক্তব্যেই বলেছেন এবং দেবপ্রিয় ভট্টাচার্য যে প্রতিধ্বনিটা করেছেন যে কোনো দুর্বল সরকার একটা সবল দর কষাকষি করতে পারে, এরকম নজির সে খুবই কম। কারণ বার্গেইন করতে হলে যিনি বার্গেইন করবেন তার কিন্তু স্ট্রেংথ থাকতে হবে, ম্যান্ডেট থাকতে হবে। আর তাছাড়া হলো যে আপনি জানেন আমাদের এখানে অর্থনীতির অধ্যাপক আছেন, তিনি এটা ভালো বলবেন। আমরা যেটা জানি যে পুরো পৃথিবীটা এখন একটা গ্লোবালাইজ সিস্টেমের মধ্যে আছে। কাজেই কোন দেশে কোথায় মানে শর্ট অ্যানালিসিসটা কেমন, কতটুকু শক্তি কোন সেক্টরে আছে, এটা কিন্তু আমরা জানি বা না জানি, যারা আমাদের সাথে বাণিজ্য করছে বা রিলেশন করছে তারা কিন্তু অনেক বেশি মানে ওয়াকিবহাল। আমাদের এটা মনে রাখতে হবে যে উন্নত বিশ্ব এমনি এমনি উন্নত হয় না। তাদের জ্ঞান প্রজ্ঞা, তাদের সৃষ্টিশীলতা এবং তাদের যে ধূর্ততা এবং তাদের যে পলিসি মেকিং, এগুলোতে তারা জ্ঞান বিজ্ঞানে আমাদের চাইতে এগিয়ে আছে জন্যই কিন্তু তারা প্রথম বিশ্ব বা উন্নত বিশ্ব। আমরা যদি তাদের সাথে প্রতিযোগিতা করতে চাই, আমরা যদি তার সাথে বার্গেইন করতে চাই, তাহলে আমাদের জ্ঞান ভিত্তিক একটা প্রসিডিওর প্রয়োজন। এই জন্য যখন আমরা দেখলাম শুল্কের বিষয়টা সামনে আসছে বা এই বিষয়গুলো যখন সামনে আসছে, তখন সরকারের যে প্রতিনিধি দল আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বার্গেনিং করতে গেল, আমরা কিন্তু তখনই বলেছিলাম যে এইখানে কিন্তু বাংলাদেশে এই ফিল্ডে যারা বিশেষজ্ঞ তাদের একটা পার্টিসিপেশন দরকার ছিল। এখন আমি জানি না কতটুকু পার্টিসিপেশন, তখন যেটা বলা হয়েছিল যে তারা পরামর্শ শুনেছেন, নিয়েছেন, কিন্তু তাদের যে মূল এজেন্ডা সেখানে হয়তো বা তাদেরকে রাখেনি। আপনি দেখেন, আপনি একটা পরামর্শ নিয়ে আলোচনা টেবিলে বসা আর লোকজন নিয়ে টেবিলে বসা। মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল বসেছিল সেখানে কিন্তু তাদের ট্রেজারি ব্রাঞ্চ থেকে শুরু করে অর্থনৈতিক সেক্টরের বড় বড় যারা এক্সপার্ট তাদেরকে নিয়ে কিন্তু বসেছে। তো এরকম একটা সিচুয়েশনে যখন আপনি একটা বার্গেনিং এজেন্ট করবেন, তখন কিন্তু অনেক খুঁটিনাটি বিষয় থাকে যেটা উপস্থিত মুহূর্তে জবাব দিতে না পারলে কিন্তু আলোচনাটা ভিন্ন দিকে চলে যায়। এটা একটা কারণ হতে পারে যে আমাদের প্রস্তুতির দুর্বলতা, আমরা গেইন করতে পারছি না। এটা একটা কারণ হতে পারে যে একটা প্রস্তুতির দুর্বলতা আছে, যেটার কারণে আমরা এটা করতে পারছি। কারণ হলো যে আমাদের সাথে যারা কম্পিটিশন করছে, আমাদের তো মেইন সেক্টরটা হচ্ছে ম্যান পাওয়ার এক্সপোর্টিং সেক্টর, আর একটা হচ্ছে আমাদের আর&ডি সেক্টর। এই দুটোই হচ্ছে আমাদের মেইন, আরো আছে কিছু। তো এই দুটো ক্ষেত্রের মধ্যে কিন্তু আমাদের কম্পিটিটর কিন্তু ভারত আমাদের কম্পিটিটর, ভিয়েতনাম কম্পিটিটর, হ্যাঁ এরকম। তাহলে তারা যখনকার আমরা জেনে ফেললাম, আমরা যেটা আগেই বলেছিলাম যে অলরেডি কিন্তু ভিয়েতনাম লবিস্ট নিয়োগ করেছিল, ভারত কিন্তু নেগোসিয়েট করছিল, বাংলাদেশ কিন্তু সেই ধরনের কিছু করেনি। আর আমরা এটা উল্লেখ করেছিলাম যে বাংলা মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডিসিশন মেকিং প্রসেস, একটা রাষ্ট্রের ডিসিশন মেকিং প্রসেসটা কিভাবে হয় সেটা যদি আমি বুঝতে না পারি, তাহলে কিন্তু তার সাথে নেগোসিয়েশনে যেতে পারবো না। কারণ আমি তো লক্ষ্য স্থির করতে পারবো না যে কোন জায়গাটা থেকে আমার ডিল করতে হবে বা তাকে কাবু করতে হবে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ডিসিশন মেকিং প্রসেসের মধ্যে পাইভটাল পজিশনে যদিও রাষ্ট্রপতি, কিন্তু তাদের কিন্তু বিভিন্ন কমিটি আছে। সেই কমিটি গুলো এবং অনেকগুলো কিন্তু হিয়ারিং হয়, এগুলোর মাধ্যমে তারা কিন্তু প্রস্তুতি নিয়ে, এবং এই যে হিয়ারিং গুলো হয়, এই যে কমিটি গুলো কাজ করে, এর উপরে কিন্তু বিভিন্ন লবিস্ট গ্রুপের মারাত্মক প্রভাব থাকে। মার্কিন আইনেই সেটা আপনি জানেন যে বৈধ। আমাদের দেশের কালচার এবং আইন অনুযায়ী লবিস্ট নিয়োগটা আমাদের এখানে বৈধ না, আমরা সেটাকে ই করি না। তাহলে আপনি যে দেশের সাথে বাণিজ্য করতে যাবেন সেই দেশের কালচারটাকে আপনাকে আগে আন্ডারস্ট্যান্ড করতে হবে। সো এটা না করে আপনি যদি মনে করেন, হয়তো এমন হইতে পারে যে বর্তমান যে সরকার, তারা হয়তো মনে করছে যে তাদের যে এই যে বাংলাদেশে একটা রাজনৈতিক পট পরিবর্তন, যেটা অনেকে মনে করে যে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের একটা দীর্ঘ পরিকল্পনার ফসল, কাজে সেই ফসলের অংশ হিসেবে যে এই সরকারটা গঠিত হয়েছে,
হয়তোবা তাদের এই ধরনের আস্থা থাকতে পারে যে আমরা যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের যে লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশের পরিবর্তন সূচিত হয়েছে, কাজেই আমরা হয়তো কথাবার্তা বলেই সব ঠিক করতে পারবো। কিন্তু এটা হয়তো আমাদের সরকার বা যারা সংশ্লিষ্ট যারা আছেন তারা ভুলে যাচ্ছেন যে কোনো রাষ্ট্রই কিন্তু তার স্টেট ইন্টারেস্ট বাদ দিয়ে আপনাকে কোনো রকম অপরচুনিটি দিবে না। সেই হিসেবে হয়তো বা আমার মনে হয় যে এখানে জি। ডিপ্লোমেসিতে বা পলিসি মেকিং এর দুর্বলতা আছে। এটাই একটা কারণ হতে পারে যে আমরা পিছিয়ে পড়েছি। অন্য রাষ্ট্রগুলো যে জিনিসগুলো বুঝে আগে থেকে লবিস্টকে নিয়োগ করে তারা এক ধরনের নেগোসিয়েশন করে ফেলেছে, আমরা হয়তো মনে করেছিলাম যে না, ওই ধরনের প্রক্রিয়াতে আমাদের যেতে হবে না, কারণ আমরা তো একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি, যেই পরিবর্তনটা মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছে, এবং সেই পরিবর্তনের পাইভটাল পজিশনে তো আমরাই আছি। সুতরাং এক ধরনের তারা হয়তো আস্থার মধ্যে ছিলেন যে না, আমরা হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা কোনো দিকে চাপে পড়বো না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই পরিবর্তনটা বাংলাদেশে চেয়েছে তাদের স্টেট ইন্টারেস্টের কারণে, নট বাংলাদেশের স্টেট ইন্টারেস্ট দিয়ে তারা সাপোর্ট করার জন্য। এটা জি। আমরা 1974 সনে যখন বাংলাদেশের সাথে খাদ্যের যে কৃত্রিম দুর্ভিক্ষটা হলো, আমরা তখন কিন্তু দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের যে চুক্তিতে খাদ্য দিতে চেয়েছিল সেই খাদ্যটা শেষ পর্যন্ত তারা ডিলে করার কারণে কিন্তু একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস হয়েছিল। এবং এই জিনিসগুলো কিন্তু গ্লোবাল অ্যাক্টর হিসেবে যারা থাকে আপনারা দেখবেন, তারা বিভিন্ন জায়গায় কিন্তু আর্টিফিশিয়াল ক্রাইসিস সৃষ্টি করে, যাতে করে তারা সেই জায়গায় একটা প্রেশার সৃষ্টি করে নেগোসিয়েশনে ডিল করতে বাধ্য করতে পারে। এটা কিন্তু বাংলাদেশে বর্তমানে যেহেতু একটা পলিটিক্যাল ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে, এটা আমাদের বুঝতে হবে যে এই ভ্যাকুয়ামটার কারণে কিন্তু বাংলাদেশের প্রতি দীর্ঘদিন যাবৎ গ্লোবাল অ্যাক্টরদের যে ধরনের একটা এজেন্ডা ছিল সেটা বাস্তবায়ন করার সুযোগ তারা নিতে পারে। তো এটা তো আমরা জানি, এই বলে আলোচনা আসছি, তো আসবো আমাদের আব্দুল মামুন চৌধুরী, আপনি যে বিষয়ে বলছেন, যেই হ্যাঁ। যেই বিষয়গুলো, এটি নিয়ে আপনার সাথে আসবো এই প্রসঙ্গে কথা বলতে, বাংলাদেশের ভূ রাজনীতিতে চ্যালেঞ্জের যে বিষয়টি। সাদাত হোসেন সিদ্দিকী, একই বিষয়, আপনি এই ব্যাপারে কি বলবেন? আসলে বাংলাদেশ যে পিছিয়ে পড়লো, যে লবিস্ট নিয়োগের যে বিষয়টি, যেমনটি এখন বিজেএমইএ বলছে যে তারা দৌড়ঝাঁপ করছে লবিস্ট নিয়োগের জন্য, সরকারের পক্ষ থেকেই আসলে এই জিনিসটি আরো আগে করা উচিত ছিল কিনা, এবং আসলে আরো কিভাবে বিষয়টা হ্যান্ডেল করা যেত যাতে বাংলাদেশ এই নেগোসিয়েশনে পিছিয়ে না পড়ে? জি। আহ, ধন্যবাদ। আমন্ত্রণ আমন্ত্রণ আমন্ত্রিত করে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। যাই হোক, প্রথমে আমি যে জায়গাটা আমার জায়গা থেকে শুরু করতে চাচ্ছি, যে আমার ব্যক্তিগত অনুধাবন হচ্ছে যে সরকার সংস্কারের দিকে আছে, সংস্কার নিয়ে ব্যস্ত। তার মানে আরেকটা রাষ্ট্রের সাথে আমার রাষ্ট্রের কি ক্ষতিটা হচ্ছে সেই জায়গাটায় আমি মনে করি যে পরিমাণ নজর দেওয়া দরকার ছিল, যত্ন নেওয়া দরকার ছিল, তার জন্য যে চেষ্টার দরকার ছিল, সেই চেষ্টাটুকু না হওয়ার ফসল কিন্তু 35% শুল্ক। আর যেটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, আমি বলবো পার্শ্ববর্তী রাষ্ট্রের চেয়ে বড় পরিচয় হচ্ছে প্রতিযোগী রাষ্ট্র। যে প্রতিযোগী রাষ্ট্র প্রতিযোগিতা করে আমাদেরকে পিছিয়ে দিয়েছে, কিন্তু আমরা পারি নাই, তার মানে হচ্ছে এটাকে ব্যর্থতা ছাড়া আর কিছু বলা চলে না। যে কারণে বলা হচ্ছে যে এখন আবার চেষ্টা করবে, যেখানে 1 আগস্ট থেকে কার্যকরী, এখন প্রচেষ্টা করতে গিয়ে যখন দেখা যাচ্ছে যে অন্যরা যে প্রচেষ্টা করেছে, যেভাবে লবিস্ট নিয়োগ করেছে কিংবা নেগোসিয়েশন করেছে, সেই জায়গাটা প্রথমত দেখেন, সূক্ষ্মভাবে যদি বিশ্লেষণ করেন, আমেরিকা বলেছে যে তারা একটা ডেফিসিট দিয়ে একটা ফর্মুলা তৈরি করেছে এবং সেটা রেসিপ্রোকাল। বেসিক্যালি অল উই নো দ্যাট ইটস নট এক্স্যাক্টলি রেসিপ্রোকাল। এটা রেসিপ্রোকাল কিছু না। বিষয়টা হচ্ছে তারা একটা যুক্তি যে ডেফিসিট আছে সেই, কিন্তু ডেফিসিট অনুযায়ী আপনাকে করবে সেটা সত্যি না। তাহলে ভিয়েতনামের সাথে আমাদের তুলনায় আসে না এক হিসেবে, কারণ আপনি যদি ভিয়েতনামের সার্বিক এক্সপোর্ট দেখেন 120 বিলিয়ন, যেখানে বাংলাদেশ 8 বিলিয়ন। অতএব সেই জায়গায় যদি ডেফিসিট দেখেন 118 বিলিয়ন, বাংলাদেশের মাত্র 6 বিলিয়ন। সো 118 বিলিয়ন রাষ্ট্র ডেফিসিট থাকা সত্ত্বেও তারা যদি 20% করে, তখন বোঝা যাচ্ছে যে প্রকৃত পক্ষে এখানে নেগোসিয়েশনের বিষয়টা অন্যরকম গুরুত্বপূর্ণ ছিল। আর যদি সেটা অর্থনৈতিক নেগোসিয়েশন না হয়ে থাকে, সেটা আমি মনে করি রাজনৈতিক নেগোসিয়েশন। আর রাজনৈতিক নেগোসিয়েশন, যেহেতু রাজনৈতিক সরকার নেই, সেই হিসাবে বলবো যে আসলে এই ধরনের কি ধরনের নেগোসিয়েশন করবে সেই প্রেক্ষিতটাও হয়তো এই সরকারের বোধগম্য নয়, কিংবা কিছু অংশে পিছিয়ে রয়েছে, হয়তো কোনো সিদ্ধান্তহীনতায় রয়েছে, যেহেতু অনেক কিছু আমরা অস্পষ্ট। এবং যে সমস্ত আলোচনা হয়েছে সেই আলোচনায় যদি দেখেন, প্রথমত হচ্ছে সফলতার জন্য আমরা কি চাই। সফলতার জন্য ইফেক্টিভ ডিসকাশন,
ইফেক্টিভ ডিসকাশনের জন্য আপনার কাকে দরকার? এক্সপার্ট মানুষ দরকার, যে প্রকৃতপক্ষে ইন্টারন্যাশনাল ট্রেড বুঝে, ট্রিটিস বুঝে এবং ইন্টারন্যাশনাল ল বুঝে এবং বিজনেস ওয়ার্ডার কি হবে সেই জায়গাগুলা স্পষ্ট ভালোভাবে বুঝে। আমি বলছি না যে যারা গিয়েছেন তারা জানেন না, বুঝেন না, কিন্তু আমি বলবো যে বিশেষজ্ঞ জ্ঞান যেটা দরকার সেটা। আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল এই ধরনের দর কষাকষিতে লবিস্ট কাজ করে, অল পিপুল নয়, এবং বাংলাদেশেও যারা এখন সরকারে আছেন তারাও জানেন। কিন্তু বিষয়টা আমি মনে করি একটা বড় ধরনের অবহেলার শিকারের কারণ। অবহেলার শিকার হয়েছে এই জন্যই বলছি যে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে যে গন্তব্যে পৌঁছানোর কথা ছিল পৌঁছায় নাই, আর না পৌঁছানোর ক্ষতিটা শুরু হবে। সেটা শুরু হবে ইন এ সেন্স, আপনি বর্তমানে দেখতে পাচ্ছেন যে সকল অর্ডার আসতো সেই সকল অর্ডার কিন্তু স্টপ হচ্ছে। অনেক বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে সেই হিসাব এবং পরিসংখ্যান কিন্তু বের হতে শুরু করেছে, এবং বিশেষ করে সামনের যে ক্রিসমাস সেটা উপলক্ষে অর্ডার গুলা কিন্তু এখন প্লেসমেন্ট হবে। অতএব সেই জায়গায় বাংলাদেশ পিছিয়ে যাবে, কারণ আমি মনে করি প্রতিদ্বন্দ্বী দেশ 3টা থেকে 4টা দেশ। ভিয়েতনামকে রাখতে হবে প্রথম, দ্বিতীয়ত হচ্ছে চীন অল্প মাত্রায় হইলেও থাকে, যেহেতু আমরা যে ধরনের পণ্য সেই জায়গা থেকে তারা সরে আসছে। কিন্তু ভারত যদি তাদের রপ্তানির চিত্র দেখেন, তা আমরা যেহেতু একই ধরনের পণ্য রপ্তানি করি, ভারতের পণ্য রপ্তানি ধীরে ধীরে বাড়ছে। বাড়ছে মানে হচ্ছে আমি বলবো এদের প্রবৃদ্ধির হারটা বাংলাদেশের চেয়ে আরো সন্তোষজনক। সেই সেন্সে পাকিস্তানকেও আনতে হবে। অতএব এই যে কয়েকটা রাষ্ট্রের কথা বললাম, সেই সমস্ত রাষ্ট্র বাংলাদেশের যদি আপেক্ষিক সুবিধা তথ্যের কথা যদি বলেন আন্তর্জাতিক বাণিজ্যে, তাহলে সুবিধা তথ্য অনুযায়ী বাংলাদেশ পিছিয়ে পড়েছে। অতএব সেই কম্পারেটিভ কস্ট যখন চিন্তা করা হবে তখন কিন্তু স্বাভাবিকভাবে বাংলাদেশের যে ব্যবসা, সেই ব্যবসাটা এখন সরকার আশ্বাস দিচ্ছে যে এই ব্যবসা হয়তো যাবে না, তারা হয়তো এমন এক ধরনের নেগোসিয়েশন, যেমন বাণিজ্য উপদেষ্টার কথায় বাংলাদেশ নাকি বিরাট সোনালী সুযোগের জন্য অপেক্ষা করছে। অতএব আমরাও সেই সুযোগটা আসলে দেখতে চাই। একটা নতুন দিগন্ত নাকি বাণিজ্যের শুরু হবে, সেই নতুন দিগন্ত কি? এখন যে আপনি এমওইউটা আপনার উপস্থাপনায় তুলে ধরলেন যে 7 লাখ টন গম আমদানি করব, যে গমের মান ভালো, আমাদের পুষ্টির নিশ্চয়তা দিবে। বিষয়টা হচ্ছে তাহলে আমরা নিশ্চয়ই এতদিন অপুষ্টিকর গম আমদানি করেছি সেটা বলতে হয়। মানে বিষয়টা আপনি একদিকে যখন কথা বলবেন তখন অন্যটাকে নেগলেক্ট করা, আরেকটা হচ্ছে ট্রেড ডাইভার্সন করা। আমি প্রথমত হচ্ছে আপনি এই জায়গাটায় তাহলে নিম্নমানের গম ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে আরো উন্নত মানের আরো পুষ্টিকর গম রপ্তানি করবে যুক্তরাষ্ট্র। আর একই সাথে যদি বলেন এখন ট্রেড যখন ডাইভার্ট হবে, আপনার কথা হচ্ছে যে কান্ট্রি থেকে নিয়ে আসছেন তার সাথে কিন্তু একটা সুসম্পর্ক ছিল। এখন আপনি যখন ট্রেড ডাইভার্ট করবেন তখন বাণিজ্যিক কূটনীতি সেই জায়গাটায় কি হবে? দিস ইজ ইম্পর্টেন্ট, আমাদের ফিউচার। আপনি মনে করেন পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে যতটুকু সহজে আনতে পারেন, দূরবর্তী রাষ্ট্র থেকে আপনার সেই কস্ট বিবেচনায় আপনি সেই বিজনেসটা করতে পারছেন কিনা। অর্থাৎ 7 লাখ টনকে আমরা সেই টন হিসাবে দেখবো না, 7 লাখ টনের যে ইম্পোর্ট কস্ট সেটা রিলেটিভলি কি চিপার হলো না এক্সপেন্সিভ হলো, সেটা রাষ্ট্রের জন্য লাভ হলো না রাষ্ট্রের জন্য বোঝা হলো। এখন এই রাষ্ট্রের বোঝা নিতে গিয়ে যদি আপনি ব্যবসা এক্সপানশন করতে পারেন যে হ্যাঁ আমার যতটুকু বোঝা হলো সেই বোঝাটুকু আমার এক্সপোর্ট, আরএমজি এক্সপোর্ট এবং অন্যান্য দ্রব্য তো সামান্য, আমাদের মূলত আরএমজি 8 বিলিয়নের মতো। সো আরএমজি এক্সপোর্ট কাপড় রপ্তানি করে সেই যে অতিরিক্ত খরচ যেটা গম আমদানি করতে যাবে অথবা অন্যান্য পণ্য আমদানি করতে খরচ হবে, সেইটুকু পুষিয়ে নেওয়া যাবে কিনা, সেই অতিরিক্ত অর্ডারটুকু প্লেসমেন্ট হবে কিনা, সেই সকল নিশ্চয়তা কি এমওইউতে আছে, নাকি শুধুমাত্র এককভাবে গম আমদানি করব সেটারই 5 বছর মেয়াদী চুক্তি, কিন্তু আমাকে যে সে সুযোগ দিবে সেই চুক্তিটা তো এখনো আমরা দেখতে পাচ্ছি না। অতএব সেটা কিন্তু আমরা সামনে যখন আসবে তখন হয়তো এই বিষয় নিয়ে আরো পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হবে, বিশেষজ্ঞ মতামত দেওয়া সম্ভব। জি, শাহাদ হোসেন সিদ্দিক, আপনাকে ধন্যবাদ। আব্দুল আল মামুন চৌধুরী, আপনিও সাথে থাকবেন। আমি একটি বিরতি নিব, ছোট্ট বিরতি থেকে ফিরে আপনাদের সাথে এই সংশ্লিষ্ট বিষয়ে আরো আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। বিরতির পর সৈয়দ আব্দুল্লাহ মামুন চৌধুরী, আপনার কাছে আমি একটু আসি। আমরা যেটি দেখতে পাচ্ছি যে আমেরিকা যে শর্ত দিয়েছে, এই বিষয়টি কিন্তু শুধু বাণিজ্যের মধ্যে আসলে সীমাবদ্ধ নেই। আমরা যেটি বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে যে নিরাপত্তা, ভূরাজনৈতিক ইস্যুও কিন্তু এর মধ্যে আসলে জড়িত। মানে চায়নার সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ কমানো, চায়নার সঙ্গে প্রতিরক্ষা, সামরিক সহায়তা কমানো, এই ধরনের কিছু শর্ত এর মধ্যে রয়েছে বা থাকতে পারে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। এই যে বিষয়গুলো, এখানে বাংলাদেশের যে ভূরাজনৈতিক যে চ্যালেঞ্জ, এটা কতটা জটিল হয়ে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন? আব্দুল্লাহ মামুন চৌধুরী। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দেখুন, আমরা যে কথাটা বলেছি যে আমাদের গত বছর বাংলাদেশের সরকার পরিবর্তনের পর বাংলাদেশের যে ট্র্যাডিশনাল ডিপ্লোম্যাটিক প্রসিডিউর, সেটার মধ্যে একটা শিফটিং হয়েছে। আমরা যেটা বলেছি যে আমরা ছোট রাষ্ট্র, বিশাল জনসংখ্যা, ন্যাচারাল রিসোর্স কম, এরকম একটা রাষ্ট্রের জন্য প্রয়োজন হলো যত বেশি কানেক্টিভিটি বাড়ানো যায় এবং ম্যান পাওয়ারকে মানে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করে কিভাবে বাইরে এক্সপোর্ট করা যায়, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত ছিল। এর জন্য আমাদের দরকার ছিল আমাদের যে ট্রেডিশনাল ডিপ্লোমেসি, যেটাকে আমরা বলি যে ফ্রেন্ডশিপ টু অল ম্যান ইজ টু নান, এবং সেই সাথে একটা গুরুত্ব দেয়া যে প্রতিবেশী যেহেতু আমরা পরিবর্তন করতে পারি না, কাজে প্রতিবেশীর সাথে সম্পর্কটা একটা ভারসাম্যমূলক অবস্থায় রেখে আপনি দেখেন ডিপ্লোমেসিতে সবসময় আগে আপনাকে রিজিয়নাল পলিটিক্সে আপনার স্টেবিলিটিটা ঠিক করতে হবে। এরপর আপনি রিজিয়ন থেকে আপনি বিভিন্ন জায়গায় গ্লোবালি যান। এখন আপনার কিন্তু প্রতি মুহূর্তে রিজিয়নাল অ্যাক্টরদের সাথেই কম্পিটিশন বা যেটা বলেন সেটা করতে হচ্ছে। আপনি এটাকে বাদ দিয়ে আপনি যদি আউটার ওয়ার্ল্ডে যান, সেটা আপনাকে ভাবতে হবে যে ডিপ্লোমেসি একটা দীর্ঘমেয়াদী একটা প্রসিডিউর। ইন্টারিম সরকার হয়তো বা 1 বছর আছে, আরো কতদিন থাকবে আমরা জানি না, কিন্তু রাষ্ট্রটা কিন্তু আমার আমার থেকে যাবে। কাজেই দেখেন আমেরিকান ফরেন পলিসির মধ্যে দেখেন তারা ফ্ল্যাকচুয়েশন করে, কিন্তু ফ্ল্যাকচুয়েশনের মধ্যেও কিন্তু একটা কন্টিনিউশন আছে। মানে দো ইট ইজ এ ফ্ল্যাকচুয়েটেড ম্যাটার, বাট ইট হ্যাজ অলসো এ সার্টেইন কন্টিনিউশন। এখন এই জিনিসটা কিন্তু আমাকে বুঝতে হবে যে আমি যে শিফটিংটা করছি, এই শিফটিংটার দীর্ঘমেয়াদী ফলাফল কি হবে। এখন যে অবস্থাটা হয়েছে যে বাংলাদেশে যে ইন্টারিম সরকার, আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি যে তারা রিজিওনাল অ্যাক্টরদের থেকে একটু গ্রেটার ওয়ার্ল্ডের পলিসির দিকে যাচ্ছে, যেটা আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এক ধরনের অ্যালাইন করতে চাচ্ছে। এখন ইন্টারিম সরকারের আসলে এই ধরনের ডিসিসিভ পলিসি মেকিং এ যাওয়াটা একটা রাষ্ট্রের জন্য তখন হয় কি, যে আশেপাশের যে রিজিওনাল অ্যাক্টররা আছে তারা একটা আস্থাহীনতায় ভোগে। যার প্রমাণ আপনারা দেখতেছেন যে ইন্ডিয়া অলরেডি বলে দিয়েছে যে একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বাংলাদেশের সাথে সম্পর্ক তাদের স্বাভাবিক হবে না। এবং এই যে আপনি বড় বড় রাষ্ট্রগুলো যখন বাংলাদেশে ইনভেস্ট করবে, তারা কিন্তু ইনভেস্টমেন্টের সিকিউরিটি চায়। আমার যেমন আমার সহবক্তা যে অর্থনীতিবিদ, আমি জানি যে এই যে মানে পুঁজি বিনিয়োগের ক্ষেত্রে পুঁজির যে নিশ্চয়তা, এইটা না পাওয়া পর্যন্ত কিন্তু কেউ সে লার্জ ইনভেস্টমেন্টে যাবে না। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা অ্যালাইন করতে চাচ্ছি, এটা আমি মনে করি না যে এটা খুব একটা দোষের কিছু। কারণ হলো যে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ব্রিটেনের যুদ্ধ হয়ে ব্রিটেন স্বাধীন হয়েছিল, কিন্তু এখন কিন্তু সবচেয়ে বড় পার্টনার কিন্তু ব্রিটেন। তো ফ্রান্সের সাথে ইংল্যান্ডের জাত শত্রুতা ছিল, কিন্তু তারা কিন্তু এখন বন্ধু। কাজেই আমরা বলবো যে আন্তর্জাতিক রাজনীতিতে বন্ধুত্ব যে দীর্ঘমেয়াদী বা শত্রুতা দীর্ঘমেয়াদী এমন নয়। এখানে ডিপেন্ড করে টাইম ফ্যাক্টর এবং মানে যেটাকে বলে স্টেট ইন্টারেস্ট। আব্দুল্লাহ মামুন চৌধুরী, এখন আমি আপনি যে প্রশ্নটা করেছেন, একটু যোগ করি এর সাথে। আপনি এই বিষয়ে বলছিলেন এই যে বাংলাদেশের উপর, অন্যান্য দেশের উপর আছে, কিন্তু বাংলাদেশের বিষয়টা যদি দেখি, বাংলাদেশের উপর এই যে শুল্ক ঝড় ট্রাম্পের, এটার সাথে আমেরিকার ইন্দো প্যাসিফিক কৌশল আসলে কতটা জড়িত, এটাও যদি একটু বলতেন। হ্যাঁ অবশ্যই। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র যে শুল্কটা মানে আরোপ করেছে, যেটা এক ধরনের ট্রেড ওয়ার চালু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, এটা শুধুমাত্র বাংলাদেশের উপরে না, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের উপর। আপনি দেখেন কৌশলটা দেখেন, প্রথমে ডোনাল্ড ট্রাম্প ডাইরেক্ট ঘোষণা দিলেন রেসিপ্রোকাল শুল্ক হিসেবে, এবং কান্ট্রি ধরে ধরে বিভিন্ন পার্সেন্টেজ তিনি বললেন। তারপরে দেখেন হঠাৎ করে তিনি 3 মাসের জন্য সেটা স্থগিত করলেন। তারপরে 3 মাস পরে কিন্তু তিনি আবার নতুন করে এটাকে রিভাইভ করলেন। এই যে 3 মাস তিনি সময়টা দিলেন, এই 3 মাস সময় কিন্তু একটা স্ট্র্যাটেজিক টাইম। এই স্ট্র্যাটেজিক টাইমের মধ্যে কিন্তু বিভিন্ন রাষ্ট্রের সাথে তার কিন্তু বিভিন্ন ধরনের নেগোসিয়েশন হয়েছে।
এখন বাংলাদেশে দেখা গেল যে আবার ঠিকই মানে সুদ কমানো হলো না, 35% ডিক্লারেশন দেওয়া হলো। এটা মিন করে যে বাংলাদেশের প্রতি তার যে মানে যে নেগোসিয়েশন সেটা হয়তো আমরা সফল হই। ফলে কি হয়েছে, তিনি মানে মার্কিন যুক্তরাষ্ট্র এখন এই শুল্কটাকে বাংলাদেশকে তার যে মানে ফরেন পলিসির লাইন আপে আনার জন্য এক ধরনের প্রেশার সৃষ্টি করছেন। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে ইন্দো প্যাসিফিক পলিসির মধ্যে বাংলাদেশের জন্য উচিত হবে মানে কোনো পক্ষের সাথে ডাইরেক্ট কোনো অ্যালায়েন্সে না যে সবার সাথে বন্ধুত্ব এবং ভারসাম্যমূলক একটা সম্পর্ক করে কোনোভাবে এগিয়ে যাওয়া। কারণ হলো যে যখনই আপনি একটা বিগ পাওয়ারের সাথে অ্যালাইন করবেন তখন কিন্তু তার এন্ট্রি ফোর্সের আপনি শক্তিতে পরিণত হলেন। এটা কিন্তু একটা বড় ধরনের সমস্যা সৃষ্টি করবে। পাকিস্তান যার বড় উদাহরণ। আপনি দেখেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ভারত কিন্তু ন্যাম আন্দোলনে চলে গেল, নিরপেক্ষ থাকলো। হ্যাঁ, সোভিয়েতেও যোগ দিল না, মার্কিন বলয়ে যোগ দিল না। কিন্তু পাকিস্তান কিন্তু বাগদাদ প্যাক্টের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালাইন হয়ে গেল। কিন্তু এই দীর্ঘদিনের মানে যে বিশ্লেষণ তাতে আমরা দেখতে পেয়েছি পাকিস্তান কি সেই অর্থে কোনো লাভবান হয়েছে কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে থেকে। কাজেই আমাদের যে জিনিসটা হলো যে ছোট রাষ্ট্রগুলোকে বড় রাষ্ট্রগুলো নিয়ন্ত্রণ করতে চাই, যে স্বাভাবিক। এখন আগের দিনের মতো করে সরাসরি সৈন্য পাঠিয়ে নিয়ন্ত্রণ করা হয় না। বিজনেস ডিল, বিভিন্ন ধরনের ডিপ্লোমেসি, এই ক্ষেত্রে যে ইন্দো প্যাসিফিক যে জিও পলিটিক্যাল সিচুয়েশনটা তৈরি হয়েছে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র চায় যে বাংলাদেশ তার অ্যালাইনে থাকে। তো সেটা তারা দীর্ঘদিন যাবত চেষ্টা করছে। প্লাস সেই ইন্দো প্যাসিফিক পলিসিটাকে যদি আরেকটু প্রলম্বিত করেন তাহলে বে অফ বেঙ্গল যে রিজিয়ন আছে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় একটা প্রভাব সৃষ্টি করতে চায়। এখানে কিন্তু পার্বত্য চট্টগ্রাম এবং সেই এরিয়া নিয়ে একটা নতুন সিচুয়েশন তৈরি হয়েছে। এখন আপনি দেখেছেন যে কিছুদিন যাবত আমাদের সরকারের বক্তব্য ছিল এরকম, এবং জনগণের কিন্তু ব্যাপক সমালোচনা হয়েছে। সেই সমালোচনার পর কিন্তু আমাদের সরকারের বিভিন্ন বক্তব্য থেকে আমরা দেখেছি যে তারা বক্তব্যকে সংশোধন করেছেন। এখান থেকে একটা ইঙ্গিত পাওয়া যায় যে হয়তো এমন হতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সরকারের সাথে যে ধরনের একটা নেগোসিয়েশন করতে চেয়েছিলেন এবং সেটা হয়তো বা তাদের রাইট ফোর্সে যাচ্ছিল, কিন্তু এদেশের জনমত হয়তো সেটাকে সাপোর্ট করানোর জন্য সেই কাঙ্ক্ষিত জায়গায় পলিসিটা হয়তো যেতে পারছে না। সেই ক্ষেত্রে হয়তো বা বাংলাদেশ রাষ্ট্রটাকে প্রেশার ক্রিয়েট করার জন্য এই ধরনের ট্যারিফ ব্যারিয়ার বা এই ধরনের নানান কিছু করার জন্য তারা চেষ্টা করছে। জি। এখন এইটা যে করছে এটা তো স্পষ্ট, আমরা সবাই বুঝতে পারছি। কিন্তু এটা তো ডিলেবল, মানে এটা ডিল করা যায়। এই যে 3টা মাস আমরা সময় পাইলাম যখন আমাদের শুল্ক স্থগিত ছিল, এই সময়ের মধ্যেই কিন্তু আমাদের এই জিনিসগুলোকে নেগোসিয়েশনে আনা উচিত জি। ছিল। যেহেতু আমার মনে হয় যে নেগোসিয়েশনটা হয়নি, তার জন্য হয়তো বা আবার একটা প্রেশার হিসেবে এটা এসেছে। আব্দুল মামুন চৌধুরী, আমি আরো অন্য বিষয় নিয়ে আপনার কাছে আসবো, হাতে সময় কম। শাহাদাত হোসেন সিদ্দিকী, এই বিষয় নিয়ে আসলে কথা বলবো। আমি একটু যোগ করি, যেটি হচ্ছে যে অর্থনৈতিকভাবে চায়না বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। এখন যদি এই শুল্ক নিয়ে নেগোসিয়েশনের ক্ষেত্রে যেটি আমরা জানতে পারছি এবং শুনতে পারছি যে যদি চায়নার বিনিয়োগ বাণিজ্য কমানোর শর্ত থাকে অথবা এই ধরনের কোনো নেগোসিয়েশনে বাংলাদেশকে জানা যায়, সেই ক্ষেত্রে বাণিজ্যিক যে বর্তমান যে অবস্থা সেই জায়গা থেকে আপনি কি মনে করেন এই পরিস্থিতি যে সিচুয়েশনটা আসলে ক্রিয়েট হবে, এখন আমরা জানি না কি হবে, কিন্তু যেই সিচুয়েশনটা ক্রিয়েট হতে পারে যেটি নিয়ে সবাই আশঙ্কা অথবা ধারণা করছেন, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশের সামনে করণীয় কি করবে বাংলাদেশ এখন? দেখেন, বাণিজ্য যখন তার গতি ধারা মানে নিয়ম অনুযায়ী চলতে পারে না, কারণ এটা তো একটা বড় ধরনের ইন্টারভেনশন, যে ইন্টারভেনশন হস্তক্ষেপের কারণেই কিন্তু আজকে আপনি এই বিষয়গুলা নিয়ে আলোচনা করছেন। প্রথমত আমি বলবো যে বাংলাদেশের অর্থনীতিটার দিকে তাকান। বিষয়টা হচ্ছে, আপনি যদি ইম্পোর্টের বাস্কেটের দিকে তাকান তাহলে দেখবেন আমরা সবচেয়ে বেশি ইম্পোর্ট করি থেকে চীন থেকে। যদি বিনিয়োগের দিক থেকে তাকান তাহলে কিছু চাইনিজ কোম্পানি পাবেন যারা ইনভেস্টমেন্ট করছে, জাপানিজ পাবেন। বিষয়গুলো হচ্ছে যে আমাদের অর্থনীতিতে ওদের একটা অবদান বলেন, আর একটা হচ্ছে যে ঋণ নিয়ে যা করা হয় সেই ঋণ অনুযায়ী যদি আপনার প্রাপ্তি আপনি অর্জন করতে না পারেন তাহলে সেটা অর্থনীতির ভাষায় হচ্ছে আপনি ব্যর্থ। আপনি ঋণ তখনই নিবেন যখন এই ঋণ দিয়ে আপনি যে কষ্টে নিবেন তার থেকে বেনিফিট করতে পারবেন। এখন রাষ্ট্র যখন
যে যে জায়গা থেকে বেনিফিট আসবে না সেই জায়গায় নিয়ে চীনের ঋণ নিবে, অতএব সেই জায়গায় থেকে বেনিফিটস পাবে না, তখন তো আসলে সেটা রাষ্ট্রের বোঝা হবে, যেটা চায়না ওই যে ড্যাট ট্র্যাপের কথা বলা হয়। সো এই ট্র্যাপে অনেকেই পড়তে পারে, এটা আপনি ব্যক্তিও পড়তে পারে, রাষ্ট্রও পড়তে পারে। আপনি আসলে বিষয়টা হচ্ছে ইউজেস অফ লোনস, যে আপনি হোয়াট পারপাস ইউ আর ইউজিং এন্ড হোয়াট ইফেক্টিভলি ইউ আর ইউটিলাইজিং দ্য লোন। তার মানে হচ্ছে কার্যকরিতা যদি ভালো করেন তাহলে সেটা যে কোনো জায়গায়। এখন আমরা সব সময় যেটা এক্সপ্লিসিট সেটা দিয়ে প্রথমে হিসাব করি যে আসলে আমাকে আমেরিকা কত টাকা ঋণ দিয়ে, কোন রেট অফ ইন্টারেস্টে লোন দিয়ে আজ পর্যন্ত সাহায্য করেছে, আর চীন কোন কত টাকা সাহায্য করেছে, জাপান কত টাকা সাহায্য করেছে, সেই হিসেবটা যদি মিলান তাহলে কিন্তু সবকিছুই আপনার স্পষ্ট হয়ে আসবে যে আসলে অর্থনীতিতে কার ভূমিকা কতটুকু। এক প্রসঙ্গ এখন আমেরিকার অর্থনীতি, তারপরেও আমাদের বাণিজ্যিক, মানে আমি যদি বলি আমরা বাণিজ্য করি, উৎপাদন করি বাণিজ্যের জন্য, সেই বাণিজ্যের জন্য একক রাষ্ট্র হিসাবে যেহেতু এক্সপোর্ট আমরা ইম্পোর্টের তুলনায় অনেক বেশি, সেই জন্য আমাদের জন্য একটা ফেভারেবল। কারণ আমরা যখন বৈদেশিক মুদ্রার ব্যালেন্সের কথা বলি তখন মনে করি যে রাষ্ট্রটা আমাকে সারপ্লাস দিয়েছে, এত দূর থেকে আমি ইম্পোর্ট করা কস্টলি, কিন্তু আমি এক্সপোর্ট করে বেনিফিট পাই, সেই জন্যই কিন্তু আমি এক্সপোর্ট করছি, ইম্পোর্ট কম করছি। এখন যদি ইম্পোর্টকে আপনি এক্সপেন্সিভ করে ফেলেন তাহলে বাংলাদেশের জন্য যে মূলত যে সমস্যাটা তৈরি হবে আমি বলি, এই ট্রেড ডাইভারশন ফ্রম দিস কান্ট্রিজ এক্সিস্টিং কান্ট্রি টু দ্য নিউ ডেস্টিনেশন, যেটা আমরা ইউএস থেকে করতাম না এখন করছি, করব পরিকল্পনা করছি, সেই জায়গায় কিন্তু কস্ট অফ ইম্পোর্ট বেড়ে যাবে। আর কস্ট অফ ইম্পোর্ট বাংলাদেশের জন্য ইম্পোর্ট কস্টের কারণে যে মূল্যস্ফীতি সেটা অলমোস্ট অ্যাবাউট 40 to 50%। আমি বলছি যেমন এখন মূল্যস্ফীতি একটু ধীরে ধীরে কমছে বলছেন, কারণ কি জানেন? জাস্ট চিন্তা করবেন যে ডলারটা গত কয়েক মাসে যে স্টেবিলিটি, বিকজ অফ দিস স্টেবিলিটি, কিন্তু এই ডলার প্রাইস যদি 30-এ যেত আপনি মূল্যস্ফীতি যে পরিমাণ কমছে সেই মূল্যস্ফীতি দেখতে পেতেন না। কারণ আমরা যা চোখ দিয়ে দেখতে পাই প্রোডাকশনের রিলেটেড, ম্যানুফ্যাকচারিং সমস্ত কিছুর উপাদান আপনি শুধু নিবিড় ভাবে দেখেন, সবকিছু আমরা ইম্পোর্ট করি, সমস্ত কেমিক্যালস থেকে শুরু করে পেট্রো প্রোডাক্টস থেকে শুরু করে ইভেন যা কিছু। তাহলে সেই জায়গাটায় আমাদের এখন আসলে ভবিষ্যৎ অর্থনীতিবিদদের নিয়ে, অংশীজন নিয়ে, ব্যবসায়ী, এক্সপার্ট, তাদের ইনডেপথ বিশ্লেষণ দরকার, একেবারে কঠিন বিশ্লেষণ। এখানে আর্গুমেন্ট কাউন্টার আর্গুমেন্ট হবে, 10 বছর 50 বছরের সামনের ইতিহাস ধরবে, রিলেশনশিপ ধরবে, এক্সপানশন স্কোপ ধরবে বিজনেসের, সেই জায়গাগুলা কি হতে পারে, সেই সমস্ত জায়গাগুলা গ্যাপ থাকছে বলেই আমরা যেন যে কোনো ডিসিশন গুলো মনে হয় অ্যাডহক বেসিসে যাচ্ছেন, ওরা বলছে আমাকে, তাহলে আমার করার জন্য আমি এই রাজি হয়ে আসলাম। বিষয়টার মধ্যে কিন্তু ইনডেপথ কোনো কিছু নাই, যে কারণে স্টেট যে তার একটা বেসিস, মানে বেস স্ট্রং করবে, ছোট রাষ্ট্র হতে পারে কিন্তু কিছু বেসিক ফান্ডামেন্টালস তৈরি করতে হয়। সেই সিঙ্গাপুর, সেটা তো বাংলাদেশের তুলনায় রাষ্ট্রই না, ছোট্ট একটা মানে একটা ডিস্ট্রিক্ট, কিন্তু তারা কিভাবে এতটুকু ডেভেলপড হয়। 1972-তে আমরা একই পর্যায়ে ছিলাম, আমাদেরও কিন্তু সেই সক্ষমতা ছিল, কিন্তু আমাদের এই জায়গাগুলা নাই। আর আমরা আরেকটা যে পরমত সহিষ্ণু যে জায়গাটা, সেটা কোথাও সোসাইটিতে এখন ঘরের ভিতরেও নাই, রাষ্ট্রে তো নাই, এই রাষ্ট্রের প্রভাবটাও ঘরের মধ্যে পড়ছে। অতএব আমি যখন আপনার মতকেই সহিষ্ণুতার সাথে দেখতে পারি না, অতএব সেই জায়গায় তো আলোচনার প্রশ্নই আসে না, জ্ঞানী আলোচনা সেটা তো আরো দূরের কথা। অতএব সেই জায়গায় আমি মনে করি বাংলাদেশের অর্থনীতিকে যদি সচল রাখতে হয় তাহলে এইগুলা নিয়ে বিশদ আলোচনা, এবং সেই আলোচনায় কারা অংশীজন হবেন রাষ্ট্রের, সেই জায়গাগুলা স্পষ্ট করে মনে হয় ডিসিশন গুলা নেওয়া উচিত। যে শুধুমাত্র সরকার একটা বিষয় আসলো, যেমন আপনি দেখেন বিজেএমএ কোনো প্রতিনিধি ছাড়াই কিভাবে একটা প্রতিনিধি দল আলোচনায় চলে গেলেন, যারা এক্সপোর্ট করে তাদের নেতৃত্ব নাই। ইভেন বাংলাদেশে যারা ট্রেড এক্সপার্ট, ডক্টর আব্দুর রাজ্জাক এখন বিভিন্ন কমিটিতে আছে, আমার সরাসরি শিক্ষক, হি ইজ রিয়েলি অ্যান এক্সপার্ট অফ ট্রেড, এবং সে ইউকে তে তিনি কিন্তু জাতিসংঘের যত
কমনওয়েলথের যত রাষ্ট্রগুলো ছিল ট্রেড উইং এর লিড দিয়ে আসছেন। অতএব উনি অন্যান্য জায়গায় আছেন, কিন্তু এই জায়গাটায় উনার মতো ইভেন মোস্তাফিজুর রহমান, হি ইজ অ্যান এক্সপার্ট ইন দ্য ট্রেড। তাহলে এই সমস্ত মানুষগুলার মাথা নিতে হবে, মাথা ব্যবহার করতে হবে স্টেটের। তাহলে যদি একই রকম ধারায় আমরা চলতে থাকি, সেই জায়গাটা কিন্তু এক সময় দেখা যাবে যে আমাদের যে আনসার্টেনিটি, আমি যে কথাটা বলছিলাম আপনাকে, যে আমাদের আনসার্টেনিটিটা যেন স্বাধীনতার পর থেকেই কোনোভাবেই দূর হচ্ছে না। ইভেন এমন ধরেন 5ই আগস্টের পরে যে ঘটনা ঘটে গেল, তারপরেও মানুষের ভিতরে মনে হয়েছিল যে হয়তো একটা নতুন বাংলাদেশ শব্দ, সেই নতুনটা আসলে বিভিন্নভাবে ব্যাখ্যায় এমন আসতেছে, যেটাও এক ধরনের আনসার্টেনিটির মধ্যেই থেকে যাচ্ছে এবং কনফ্লিক্টিং জায়গাগুলাকেই কিন্তু উস্কে দেয়। অতএব সেই সমস্ত জায়গা থেকে বের হওয়ার জন্য আমি মনে করি যে প্রত্যেকের জায়গায় যে যে রোল প্লে করতে পারে, সেই সমস্ত জায়গাগুলোয় যদি ইনক্লুসিভনেস, যে কথাটা বলা হতো বিগত সরকার অনেক জায়গায় ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক করে নাই, কিন্তু সেই সমস্ত জায়গাগুলো তো এখনো সেই একই ধারায়, যে আমি যখন বাণিজ্য প্রতিনিধি, বাণিজ্য নেগোসিয়েশনে দেখি না, তখন সেটাকে আমি কিভাবে অন্তর্ভুক্তিমূলক বলবো? সেই জায়গায়ও তো অন্তর্ভুক্তিমূলক বিষয়টা স্পষ্ট হয় নাই। তাই আমার মনে হয় যে বাংলাদেশের বাণিজ্যটা একটা আনসার্টেনিটির দিকে যাবে যদি এই সমস্ত বিষয়গুলা, যে ট্রেড ক্রিয়েশন এবং ট্রেড ডাইভার্সন, থিওরি অফ কাস্টমস ইউনিয়ন, যেটা আমরা স্টুডেন্টদেরকে শিখাই, যে এটা হচ্ছে কাস্টমস। সো এটা যখন বেশি ইম্পোজ করা হয়, তখন আমাকে নতুন করে ট্রেড ক্রিয়েট করতে হবে অথবা ডাইভার্ট করতে হবে, কিন্তু সেই ডাইভার্সন যিনি ক্রিয়েট করলেন তার সাথে ট্রেড ডাইভার্সন থিওরিটিক্যালি হয় না। কিন্তু আমেরিকা ইম্পোজ করছে কাস্টমস ইউনিয়ন। আপনি এখন যে রাষ্ট্রের সাথে এক্সিস্টিং রিলেশন রয়েছে, সেই রিলেশন থেকে আবার যুক্তরাষ্ট্রের সাথেই আপনি ট্রেড ডাইভার্সন করছেন। সেটা কিন্তু থিওরিটিক্যালি বলা আছে, আপনি যদি ইম্পোজ করেন তাহলে সেই জায়গাটা অন্য জায়গায় চলে যাবে ব্যবসা। কিন্তু আমরা মনে হচ্ছে তাত্ত্বিক দিক থেকে একটু ভিন্ন পথে হাঁটছি। সেই জায়গাগুলা নিয়েও আমার মনে হয় অনেক ধরনের আলোচনার সুযোগ রয়েছে, কারণ সার্বিকভাবে দেশের অর্থনীতি যদি ভালো থাকে, আমরা সবাই ভালো থাকবো। আর সেই সাথে সবচেয়ে বড় দরকার যেটা হচ্ছে ভূ রাজনৈতিক বলছেন, আমাদের দেশে হচ্ছে আসলে রাজনৈতিক স্থিতিশীলতাটা খুবই জরুরি। জি, শাহাদ হোসেন সিদ্দিকী, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আব্দুল আল মামুন চৌধুরী, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের সময় শেষ। নিশ্চয়ই আপনাদের সাথে আবারও কথা হবে আরো বিভিন্ন বিষয় নিয়ে, এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের দর্শক শুনতে পারবেন। আপনারা ভালো থাকবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।